অসুবিধা হয়, কারণ এটাই সবচেয়ে সিম্পলেস্ট, এটাই কতটা জটিল। একটা সিম্পলেস্ট প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর, তাকে সলভ করতে গিয়ে কিন্তু আমাদের খুব মানে নর্মালি সলভ করা যাচ্ছে না, তাকে অ্যাসিম্পটোটিক মেথডে যেতে হচ্ছে। তারপরেও যে সলিউশনটা পাচ্ছি সেটাও মানে কমপ্লিট সলিউশন নিয়ে হচ্ছে না, তাহলে সেখানে আমাকে পলিনোমিয়াল সলিউশন নিতে হচ্ছে। তাই জন্য ইটসেলফ এটা একটা খুব কমপ্লিকেটেড একটা সিস্টেম। সবচেয়ে সিম্পলেস্ট মানে রিলেটিভলি সিম্পল, বাট এটাই কিন্তু অনেকটা কমপ্লিকেটেড। তো তাই জন্য যে কোনো আননোন সিস্টেমে যখন আমরা স্টাডি করতে যাই, তো আমাদের টার্গেট থাকে কি না, তাদেরকে ওই হারমোনিক অসিলেটরের ফর্মে নিয়ে আসে। তার দিলে আমার সুবিধা হয় কি, ওই ল্যাডার অপারেটর আমি ইন্ট্রোডিউস করতে পারবো, তাহলে আমার অ্যানালিসিসটা সহজ হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হারমোনিক অসিলেশন যেটা পড়িয়ে দিয়েছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো করে দেখবি তো। যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, হাইড্রোজেন লাইক অ্যাটম, কোয়ান্টাম অ্যাপ্রোচ টু হাইড্রোজেন লাইক অ্যাটম। ঠিক আছে, তো হাইড্রোজেন লাইক অ্যাটম মানে কি না, হাইড্রোজেন অ্যাটম এবং তার মতো আরো কিছু অ্যাটম হয়। মানে কিভাবে হাইড্রোজেন অ্যাটম কি হয়, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে সাধারণ হাইড্রোজেন অ্যাটম যেটা, তার মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে যেটা তাকে অরবিট করে। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এবার হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে আমরা বলতে পারি যেমন হিলিয়াম প্লাস অ্যাটমটা কি হবে না, হিলিয়ামের দুটো ইলেকট্রন ছিল, হিলিয়াম প্লাস হয়ে যাওয়ার অর্থ কি একটা ইলেকট্রন ইজেক্ট করে দেওয়া হয়েছে, তাই জন্য আর একটা ইলেকট্রন আছে। তো এখানে দুটো প্রোটন আছে, বাট ইলেকট্রন একটা। হ্যাঁ, মানে হুম, আচ্ছা ঠিক আছে কর। হ্যাঁ সে কর। হুম, এটা কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য কি হচ্ছে নাকি? আচ্ছা তো হোক, কর। কারণ আগের আগে আগে এই ক্লাসটা আগের সেমিস্টারে যখন আমি পড়িয়েছিলাম তারা রেকর্ড করেছে, এটা শেয়ারও করেছিলাম বোধহয়। তো অসুবিধা হবে না মোটামুটি। হুম, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝলেই হলো। তো হিলিয়াম অ্যাটম মানে হিলিয়াম প্লাস অ্যাটম, সেটাও কিন্তু হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম, হিলিয়াম প্লাস, লিথিয়াম ডবল প্লাস, লিথিয়াম ডাব্লিউ আয়োনাইজড লিথিয়াম আয়ন, ডাব্লিউ আয়োনাইজড লিথিয়াম অ্যাটম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে হাইড্রোজেন লাইক। তো এই হাইড্রোজেন লাইক অ্যাটমের উপর আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো বেসিক্যালি হাইড্রোজেন লাইক অ্যাটম তাহলে আমি বলতে পারি কি একটা টু বডি সিস্টেম। ঠিক আছে, হাইড্রোজেন লাইক অ্যাটম হচ্ছে কি, এটা বেসিক্যালি একটা টু বডি সিস্টেম। অর্থাৎ এটা এমন একটা সিস্টেম, এখানে দুটো পার্টিকেল আছে। দুটো পার্টিকেলের মধ্যে একটার মাস আমি বললাম এম ওয়ান আর একটার মাস হচ্ছে এম। মানে হয়তো আমি বললাম যে এম ওয়ান গ্রেটার দেন যদি এম টু হয়, তাহলে এম ওয়ানটা হচ্ছে নিউক্লিয়াস, মানে এম ওয়ানটা হচ্ছে নিউক্লিয়াসের মাস, আর এম টুটা হচ্ছে ইলেকট্রনের মাস। তো এই টু বডি প্রবলেম নিয়ে যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করতাম তখন কিভাবে করতাম আমরা অলরেডি দেখিয়েছি, যদিও সেটা আমি আরেকবার আলোচনা করবো। তো প্রথম কোয়ান্টাম অ্যাপ্রোচ টু দ্য হাইড্রোজেন লাইক অ্যাটমে যাওয়ার আগে আমরা তার ক্লাসিক্যাল মেকানিক্সে কি করতাম। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্সে একটা টু বডি প্রবলেম যেমন এই যে হাইড্রোজেন লাইক অ্যাটমের যে প্রবলেম, একে যখন আমরা অ্যানালিসিস করতাম তখন আমরা কিভাবে করতাম সেটা আমরা প্রথমে আলোচনা করি। তো যখন ক্লাসিক্যাল মেকানিক্সে কি করতাম না, সাপোজ একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চতুর্দিকে কি হচ্ছে, ইলেকট্রন অরবিট করছে। ইলেকট্রনের মাস যদি স্মল এম হয়, তাহলে আমরা এখানে নিউটন সূত্র লাগিয়ে কি পেতে পারি, যে এদের মধ্যে যে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা কি না, জেড স্কোয়ার বাই 4 পাই এফ নট আর স্কোয়ার, আর হচ্ছে এদের মধ্যেকার ডিস্টেন্স, রেডিয়াস অফ দ্য অরবিট। তাহলে জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার, ইট ইজ দ্য কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। এটা কি করে, সেন্ট্রিপিটাল ফোর্স কে সাপ্লাই করে, সো এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তো এখান থেকে এরকম একটা রিলেশন পাবো, অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স আমরা এই কন্ডিশন পাবো। এখন
এই টু বডি প্রবলেম বা হাইড্রোজেন লাইক অ্যাটমের টোটাল এনার্জি বা হ্যামিল্টনিয়ান সেটা কত হবে, তার কাইনেটিক এনার্জি মানে হাফ অফ এমভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি, এদের মধ্যেকার পোটেনশিয়াল এনার্জি কত না মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর। এটা হচ্ছে তোর, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখন এই রিলেশন থেকে আমরা কি পাচ্ছি, হাফ অফ এমভি স্কোয়ার সমান কত, মানে এমভি স্কোয়ার সমান কত জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর। তার মানে এখানে যেটা পাচ্ছি যে জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট আর মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর। তার মানে আমি পাচ্ছি কত মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট। ঠিক আছে, তাহলে অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স নিউটনস ল অ্যাপ্লাই করে, যেহেতু নিউটনস লতে কি বলছে অ্যাজ ইকুইলিব্রিয়াম টোটাল ফোর্স উইল বি জিরো, অর্থাৎ এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আমি কোথা থেকে পাবো না ফ্রম দেয়ার মিউচুয়াল ইন্টারঅ্যাকশন বা কুলম্বিক ইন্টারঅ্যাকশন থেকে। আমরা এটা হচ্ছে পাচ্ছি কুলম্বিক ইন্টারঅ্যাকশন, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, দুটো ইকুয়াল করে দিয়ে আমরা তার টোটাল হ্যামিল্টনিয়ান বা টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম সেটা ক্যালকুলেট করে দেখলাম কি এরকম হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট। এখন এখন আমি যদি একটা প্লট করে দিই টোটাল এনার্জিকে তাদের রেডিয়াসের রেসপেক্টে যদি আমি প্লট করে দিই, সাপোজ এদিকে আমি আর কে প্লট করছি আর এদিকে টোটাল এনার্জি বা হ্যামিল্টনিয়ানকে প্লট করছি আর এর ফাংশন হিসেবে, তার মানে -1/r এই আকারে যদি ভ্যারি করে তাহলে এরকম একটা হবে। ঠিক আছে, -1/r আকারে, সরি এটা +1/r হচ্ছে, -1/r মানে নেগেটিভ হবে, নেগেটিভ অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট এরকম হবে। 1/r টা এরকম হয় তাহলে -1/r টা এরকম হবে, এরকম একটা প্লট পাবো। ঠিক আছে, অর্থাৎ ইনফিনিটিতে গিয়ে জিরো, আর ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে এটা জিরো। এখন আমরা জানি কি যদি কোনো একটা সিস্টেম স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা কি বলবো, সেক্ষেত্রে তার এনার্জিটা মিনিমাম হবে, অর্থাৎ এর এই সিস্টেমটার গ্রাউন্ড স্টেট এনার্জি বা লোয়েস্ট পসিবল এনার্জি সেটা কত হবে, সেটা কত হবে আমি এখানে পেয়েছি কত এইচ সমান কত না জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট আর। আর ইকুয়াল টু জিরোতে এর এইচটা কত হচ্ছে, এইচ টেন্স টু মাইনাস ইনফাইনাইট, সেটাই হচ্ছে এইচ মিনিমাম, অর্থাৎ এইচ মিনিমাম টেন্স টু মাইনাস ইনফাইনাইট। অর্থাৎ এই সিস্টেমটার লোয়েস্ট পসিবল এনার্জি সেটা কত হচ্ছে না আর ইকুয়াল টু জিরোতে, এবং সেখানে তার এনার্জিটা কত হচ্ছে মাইনাস ইনফাইনাইট। তো তার মানে অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স এরকম একটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম সে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা, অর্থাৎ ইলেকট্রনটার স্টেবল পজিশন কোনটা বা ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আর ইকুয়ালস টু জিরো মানে কি নিউক্লিয়াসের মধ্যে। তো অ্যাজ পার ক্লাসিক্যাল মেকানিক্স আমরা দেখতে পাচ্ছি কি যে একটা ইলেকট্রন স্টেবল কোথায় হচ্ছে না নিউক্লিয়াসের মধ্যে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে তার লোয়েস্ট পসিবল এনার্জি পাচ্ছে। তো তার ফলে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমাদের বলতে হচ্ছে কি যে একটা অ্যাটম কখনোই স্টেবল হতে পারে না, তার কারণ যদি ইলেকট্রনটা যদি আমার নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে অ্যাটমের স্টেবিলিটি থাকবে না। তো ক্লাসিক্যাল মেকানিক্স হেল্পস টু ইন্টারপ্রিট দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম, ঠিক আছে, অর্থাৎ স্টেবিলিটি অফ দ্য হাইড্রোজেন লাইন। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর যে ইনটিউশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রনের সবচেয়ে স্টেবল পজিশন বা লোয়েস্ট পসিবল ভ্যালু অফ এনার্জি সেটা হচ্ছে আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে। আবার যদি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে অ্যাটমটা স্টেবল হবে না। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স হেল্পস টু ইন্টারপ্রিট অর এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করবে। তাহলে এবারে যদি ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে তাহলে আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচ নিয়ে দেখি যে অ্যাকচুয়ালি তারা কি সাকসেসফুল হবে একটা অ্যাটমের স্টেবিলিটিকে ব্যাখ্যা করার জন্য। তো সেটা চেষ্টা করা যায়। ঠিক আছে, তো কোয়ান্টাম মেকানিক্স এর সবচেয়ে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল টুল যেটা ছিল সেটা কি ছিল না হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে যে ডেল্টা এক্স মানে এখানে ডেল্টা আর ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কাট বাই টু। ঠিক আছে, তো ডেল্টা আর এর ম্যাক্সিমাম ভ্যালু হবে আর, আর ডেল্টা পির ম্যাক্সিমাম ভ্যালু হবে পি। সো আর এন্ড আর ইনটু পি এই প্রোডাক্টটা মিনিমাম ভ্যালু কত হবে না এইচ কাট বাই টু। দিস ইজ দ্য এস্টিমেশন। আর ইনটু পি এই প্রোডাক্টের মিনিমাম ভ্যালু কত হবে না এইচ কাট বাই টু, এটা একটা এস্টিমেশন। তো অ্যাজ পার কোয়ান্টাম মেকানিক্স আমরা যে দেখছি কি আমরা টোটাল হ্যামিল্টনিয়ানটা কি পেয়েছিলাম না কাইনেটিক এনার্জি পি স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস মানে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর, এটা টোটাল এনার্জি অফ টোটাল হ্যামিল্টন। ঠিক আছে, তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এই পি স্কোয়ার বাই টুয়াইস এম বা হাফ অফ এমভি স্কোয়ার কে আমরা রিপ্লেস করে দিয়েছিলাম কত জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট আর দিয়ে।
কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাজ পার হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, পজিশন অ্যান্ড মোমেন্টাম ক্যান নট বি মেজার সিমultaneously, ক্যান নট বি মেজার উইথ 100% কারেক্ট, 100% অ্যাকিউরেসি সিমultaneously। একসঙ্গে পজিশন এবং মোমেন্টামকে কিন্তু আমরা একসাথে মেজার করতে পারবো। তো তাই জন্য এই যে পজিশনের যে এই এখানে এখানে যে মোমেন্টামের যে এক্সপ্রেশন, যেটা আমি ওই নিউটনস ল থেকে বসিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ওই সেন্টিমিটাল ফোর্স ইকুয়াল টু কুলম্বিক অ্যাট্রাকশন ধরে যেটা বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে পুট করতে পারবো না। তার কারণ পজিশন আর মোমেন্টাম এবং পজিশন তারা কিন্তু সিমultaneously মেজার করতে পারি না। ঠিক আছে, অর্থাৎ যদি আমার পজিশনের আনসার্টেনটিটা জিরো হয়, পজিশনের আনসার্টেনটি জিরো কখন হবে, যখন, কারণ ডেল্টা আর টেন্স টু জিরো কখন হবে, যদি আর ইকুয়াল টু জিরো হয়। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, অর্থাৎ আর টেন্স টু যদি জিরো হয়ে যায়, তাহলে পি টেন্স টু ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, আমরা আগেরটাই কি পেয়েছিলাম, যে নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ আর ইকুয়াল টু জিরোতে সিস্টেমটার এনার্জি মিনিমাম হচ্ছে। কিন্তু এখানে দেখ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আর টেন্স টু জিরো হয়ে যায় তাহলে পি টেন্স টু ইনফাইনাইট হয়ে যাবে। আর পি টেন্স টু ইনফাইনাইট হয়ে যাওয়ার অর্থ সেখানে কিন্তু এনার্জি মিনিমাম হবে। তাহলে আমরা যেটা করতে পারি, পি কে ইন টার্মস অফ আর এখানে বসাতে পারি এইভাবে, যে এইচ কাট স্কোয়ার বাই 8m আর স্কোয়ার। এখানে যদি বসিয়ে দিই এইচ কাট স্কোয়ার বাই 8m আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0। এটা হচ্ছে এখন আমার হ্যামিল্টন। এবার যদি আমি এইচ কে আর এর ফাংশন হিসেবে প্লট করি তাহলে কিরকম হবে, এইচ ইকুয়াল মানে 1/r স্কোয়ারের সঙ্গে গ্রাফটা এরকম হয়, আর -1/r এর সঙ্গে কি হবে, স্লোপটা আরো একটু গ্র্যাজুয়াল হবে, এরকম হয়। তো যখন আমি যদি দেখি যে যখন আর এর ভ্যালুটা কম, যখন আর এর ভ্যালুটা কম তখন এটার একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু থাকবে, কিন্তু আর এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে এই টার্মটা ভ্যানিশ করে গিয়ে এটা ডমিনেট করবে। তো তার মানে আমি টোটাল গ্রাফটা খানিকটা এরকম পাবো, যখন ইনিশিয়াল আর এর ভ্যালুটা কম তখন এর একটা ইফেক্ট থাকবে, তখন এরকম হবে। কিন্তু যখন আর এর ভ্যালুটা বাড়বে তখন এই টার্মটা এ হয়ে গিয়ে, মানে এটা এরকম ছিল, এরকম করেছিল, আর এটা এরকম করেছিল, এই যে তখন কি হচ্ছে, এই দুটো মিলে গিয়ে এই জায়গায় এরকম একটা প্লট। ঠিক আছে, তো এইচ ভার্সাস আর এর যে প্লটটা, এইচ অ্যাজ এ ফাংশন অফ আর, এই প্লটটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা বাউন্ড স্টেট থাকবে এই জায়গায়। তো এখানে এই যে প্লট, এই প্লট থেকে যদি আমরা দেখি, এইচ ভার্সাস আর এর প্লট থেকে যদি আমরা দেখি যে এইচ এর মিনিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে না, এই পয়েন্ট, যেটাকে আমি নাম দিলাম আর নট, এটা হচ্ছে আর নট, যেটা নট ইকুয়ালস টু জিরো। এবং আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, এর মিনিমাম যদি ক্যালকুলেশন করে দেখি, অর্থাৎ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে জিরো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো করে বসিয়ে যদি দেখি, দেখতে পাবো যে এই আর জিরো ভ্যালুটা হচ্ছে 0.54 অ্যাংস্ট্রম, হুইচ ইজ এক্স্যাক্টলি ফর জেড ইকুয়ালস টু 1। অফ কোর্স হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 যদি হয়, দেখা যাবে যে এই আর নট এর ভ্যালুটা কত হচ্ছে 0.54 অ্যাংস্ট্রম, হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দা বোর ফার্স্ট রেট বা ফার্স্ট বোর রেট। তো তার মানে আমরা দেখলাম কি, যে ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছিল, কোয়ান্টাম মেকানিক্স এর যে ফার্স্ট ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেখান থেকে আমরা সাকসেসফুলি হাইড্রোজেন অ্যাটম বা যে কোনো অ্যাটমের স্টেবিলিটি কিন্তু ব্যাখ্যা করতে পারলাম। যে দেখলাম কি, যে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না, একটা মিনিমাম ডিস্টেন্সে থাকবে যেটা আর নট, এবং দ্যাট ইজ ইকুয়াল টু ফর হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ফার্স্ট কোর রেডিয়াস 0.54 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এইটা আমরা দেখলাম। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এর যেটা ফেলিওর ছিল কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম অ্যাপ্রোচে, তাকে কিন্তু আমরা সহজেই এক্সপ্লেন করতে পারছি। তো এটা ছিল গ্রাউন্ড স্টেট এনার্জি নিয়ে কথা, অর্থাৎ মিনিমাম পসিবল এনার্জি এবং ফার্স্ট বোর রেডিয়াসের যে আইডিয়া, সেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে পেলাম। কিন্তু পরবর্তী এনার্জি লেভেল গুলো কেমন হবে, পরবর্তী এনার্জি লেভেল গুলো কি কন্টিনিউয়াস হবে নাকি ডিসক্রিট হবে, আর ডিসক্রিট হলে তারা কি কোয়ান্টাইজড ওয়েতে ডিসক্রিট হবে নাকি নর্মালি কোনো উইদাউট এনি কোয়ান্টাইজেশন রুল তারা ডিসক্রিট হবে, এই সংক্রান্ত কোনো আইডিয়া কিন্তু আমরা হাতে পাবো না, কারণ এটা একটা কি, এটা একটা ইনইকুয়ালিটি, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল একটা ইনইকুয়ালিটি। তাহলে আমাকে যদি ফার্দার অ্যানালিসিস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না, একদম যেটা কোয়ান্টিটেটিভ ল অফ কোয়ান্টাম মেকানিক্স, যেটা হচ্ছে কি শ্রোডিঞ্জার ইকুয়েশন বা কোয়ান্টিটেটিভ ম্যাথমেটিক্যাল টুল, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে হাইড্রোজেন লাইক অ্যাটমের। ঠিক আছে, তো সেটা করার আগে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি করতাম, উই শ্যাল ডু লিটল বিট অফ ক্লাসিক্যাল মেকানিক্স। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স একটা টু বডি প্রবলেমের জন্য আমরা কি করতাম সেটা আমরা দেখি। তো লেট আস কনসিডার এ টু বডি সিস্টেম, একটার মাস ধরলাম আমি m1 আর একটার মাস হচ্ছে m2। তো একটা কমন অরিজিনের রেসপেক্টে এর পজিশন ভেক্টরকে আমি নাম দিলাম হচ্ছে r1,
আর এটার পজিশন ভেক্টরকে আমি নাম দিলাম হচ্ছে কি R2। ঠিক আছে, এটার পজিশন ভেক্টর R1 আর এটার পজিশন ভেক্টর হচ্ছে R2। তো এবারে দুটো সিস্টেমের জন্য আমরা কি করতে পারি, এই একটা টু বডি প্রবলেমের যে প্রত্যেকটা পার্টিকেল M1 পার্টিকেল বা M2 পার্টিকেলের জন্য আমাকে কি করতে হবে, আলাদা করে এদের জন্য নিউটনস লজ অফ মোশন লিখতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম করে। তাহলে M1 মাসের জন্য এর ইকুয়েশন অফ মোশন কি হবে না, M1 R1 ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু F1 এক্সটার্নাল প্লাস F12। F1 এক্সটার্নালটা কি না, পুরো সিস্টেমটার উপর আমি যদি এক্সটার্নালি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে থাকি তার কিছু পরিমাণ শেয়ার এর উপর পড়বে আর কিছু পরিমাণ শেয়ার এর উপর পড়বে। আমি বাইরে থেকে সিস্টেমটাকে যা ফোর্স অ্যাপ্লাই করবো সেটা যদি এক্সটার্নাল হয় তাহলে তার কিছু পরিমাণ অংশ তো 1 নম্বর পার্টিকেলের উপর অ্যাপ্লাই হবে আর কিছু পরিমাণ অংশ M2 এর উপর অ্যাপ্লাই হবে। তো আমি ধরলাম যে M1 মাসের উপর এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স যেটা হচ্ছে F1 এক্সটার্নাল। আর F12টা কি না, এদের মধ্যে মিউচুয়াল ইন্টারঅ্যাকশন। যেমন যদি আমি বলি যে যদি দুটো পার্টিকেল, যেমন এখানে চার্জ পার্টিকেল আছে, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে কি হবে, এর মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন থাকবে। তার উপর যা পরিমাণ কুলম্বিক অ্যাট্রাকশন দেবে, নিউক্লিয়াস ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, ইলেকট্রন ও নিউক্লিয়াসকে কিন্তু সেম অ্যামাউন্ট ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করবে, কিন্তু তার ডিরেকশনটা কি হবে, উল্টো। তো F12টা কি, F12টা হচ্ছে কি 1 নম্বর মাসের উপর 2 নম্বর মাসের মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং। ঠিক আছে, তেমনি সেকেন্ড পার্টিকেলের জন্য বা সেকেন্ড বডির জন্য কি হচ্ছে, M2 R2 ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু F2 এক্সটার্নাল প্লাস F21। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে নিউটনস থার্ড লজ অফ মোশন, নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে আমরা কি জানি, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে F12 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21 আর টোটাল অ্যাপ্লাইড ফোর্স F external that is equal to F1 external plus F2 external. Total externally applied force is equal to that. তো এখন ব্যাপার হচ্ছে কি, যে সাপোজ এই একটা সিস্টেম, একে আমি এক্সটার্নালি F external ফোর্স অ্যাপ্লাই করেছি, তো এই ফোর্সটা এর দুজনের মধ্যে কিভাবে শেয়ার হবে, তারা কি ইকুয়ালি শেয়ার হবে নাকি অন্য কোনো রেশিওতে এরা শেয়ার হবে, কিভাবে শেয়ার হবে বলে তোদের মনে হয়, বল দেখি। মাসের ওপর ডিপেন্ড করবে। মাসের ওপর ডিপেন্ড করে, তার কারণটা কি, তার কারণ একটা সিস্টেমের জেনারেল টেন্ডেন্সি হচ্ছে কি, তার ইনার্সিয়া। ঠিক আছে, ইনার্সিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে বলে থাকি কাইনেটিক ইনার্সিয়া আর একটাকে বলে থাকি স্ট্যাটিক ইনার্সিয়া। সাপোজ আমি দুটো, এই যে সিস্টেমটার উপর টোটাল আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে ইনার্সিয়ার জন্য চাইবে কি যে এই দুটো মাসকে যদি আমি একই পরিমাণ অ্যাক্সিলারেশন দিতে চাই, সাপোজ M1 মাসকেও আমি অ্যাক্সিলারেশন দিতে চাইছি, M2 মাসকেও আমি অ্যাক্সিলারেশন দিতে চাইছি, তার মানে আমি কি বলতে পারি যে M1 ইকুয়াল টু F1 এক্সটার্নাল, M2 ইকুয়ালস টু F2 এক্সটার্নাল। ঠিক আছে, তো তার মানে আমি কি বলতে পারি যে F1 এক্সটার্নাল বাই F2 এক্সটার্নাল দ্যাট ইজ ইকুয়াল টু M1 বাই M2। অর্থাৎ যে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি পুরো সিস্টেমটার উপর, সেই এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সটা দুটো পার্টিকেলের মধ্যে বা যতগুলো পার্টিকেল আছে তাদের মধ্যে কিভাবে শেয়ার হবে, লিনিয়ারিটি মেনে, তার সঙ্গে লিনিয়ারিটি মেনে না, মাসের সঙ্গে লিনিয়ারিটি মেনে কিন্তু তারা শেয়ার, অর্থাৎ তাদের এই শেয়ার এক্সটার্নাল ফোর্সের রেশিও এবং তাদের মাসের রেশিওটা ইকুয়াল হবে, কারণ ডিউ টু দেয়ার ইনার্সিয়াল প্রপার্টি, কারণ মাস ইজ দ্য মেজার অফ ইনার্সিয়া। ঠিক আছে, যার ইনার্সিয়া যত বেশি তাকে সেম অ্যামাউন্টের অ্যাক্সিলারেশন দিতে আমাকে বেশি পরিমাণ ফোর্স দিতে হচ্ছে, যার মাস যত বেশি তার ইনার্সিয়া তত বেশি, সুতরাং তাকে অ্যাক্সিলারেট করার জন্য আমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে। তো সেই কারণে F1 এক্সটার্নাল বাই F2 এক্সটার্নাল দ্যাট ইজ ইকুয়াল টু M1 বাই M2। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি যে F1 এক্সটার্নাল বাই M1 সমান F2 এক্সটার্নাল বাই M2। ঠিক আছে, তো এই হচ্ছে একটা টু বডি প্রবলেমের যে দুটো মাস আছে, M1 মাস এবং M2 মাস, তাদের ইন্ডিভিজুয়াল পার্টিকেলের জন্য নিউটনস লজ অফ মোশন বা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা এগুলো লিখতে পারি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি না, প্রত্যেকটা পার্টিকেলের উপর আলাদা করে কত কত ফোর্স আসছে সেটা হিসাব করে তার যে ইকুয়েশন অফ মোশন তাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটা আমরা পেয়েছি।
এখন এই ইকুয়েশনটাকে যদি আমাকে সলভ করতে হয়, যেমন এই একটা ইকুয়েশন 1 নম্বর পার্টিকেলের জন্য আর এরকম একটা 2 নম্বর পার্টিকেলের জন্য যদি সলভ করতে হয়, তাহলে আমরা দেখবো কি যে এই F12 এবং F21, এই F12 এর মধ্যে কিন্তু R1 আছে এবং R2 আছে, ঠিক আছে? অর্থাৎ F12 এবং F21 দ্যাট বোথ আর ফাংশন অফ R1 এন্ড R2। এটা শুধুমাত্র R1 বা R2 এর ফাংশন নয়, এরা দুজনেই কিন্তু R1 এবং R2 দুটোরই ফাংশন। বিশেষ করে আমরা যদি দেখি এটা কুলম্বিক ইন্টারঅ্যাকশন হয়, তাহলে F12 সমান কত হবে, যে এদের এদের চার্জ Q1 Q2 যদি হয়, Q1 Q2 বাই 4 পাই এপসিলন নট R1 মাইনাস R2 এর মড স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ এই F12 এর মধ্যে কিন্তু R1 ও আছে R2 আছে, অর্থাৎ বেসিক্যালি এই দুটো ইকুয়েশনকে আমরা বলতে পারি একটা কাপলড ইকুয়েশন, অর্থাৎ মিউচুয়ালি ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এটা কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন নয়। তো তার ফলে একে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা সলভ করতে পারবো না। এই 1 নম্বর ইকুয়েশনকে বা 2 নম্বর ইকুয়েশনকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিন্তু সলভ করতে পারবো। তো তার ফলে কি করতে হবে না, এই দুটো ইকুয়েশন কোন কোন কোঅর্ডিনেটের উপর লেখা হয়েছে না, R1 কোঅর্ডিনেট এবং R2 কোঅর্ডিনেটের সাহায্যে এক্সপ্রেস করা হয়েছে। আমাকে কি করতে হবে না, সুটেবল কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করতে হবে। অর্থাৎ এই R1 R2 থেকে আমরা এমন একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করব যাতে করে আমরা কি পাবো না, দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাই, ঠিক আছে? এখানে দুটো ইকুয়েশন কিন্তু মিউচুয়ালি ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তাহলে আমাকে এমন একটা সুটেবল কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন দিতে হবে যাতে করে আমরা কি পাবো না, দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে দুটো ইকুয়েশনকে লিখতে পারি, অর্থাৎ দুটো ইকুয়েশন কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো সেটা করার জন্য আমরা কি করে থাকি, আমরা যেটা করি যে প্রথমে দুটোকে যোগ করে দিই, দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করে দিই তাহলে কি পাবো না, d2 বাই dt2 অফ m1r1 প্লাস m2r2। এই দুটো যখন অ্যাড করবো f12 ইকুয়াল টু মাইনাস অফ f21, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমি পাচ্ছি কত, f1 এক্সটার্নাল প্লাস f2 এক্সটার্নাল, তো টোটাল f এক্সটার্নাল। এটা একটা ইকুয়েশন পাচ্ছি। এবারে আমরা জানি কি যে এই যে সিস্টেমটা এটা যে টু বডি সিস্টেম, তার সেন্টার অফ মাস যদি আর হয়, অরিজিন থেকে তার সেন্টার অফ মাসের যে পজিশন ভেক্টর সেটা যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি কি যে m1 প্লাস m2 ইন্টু r সমান m1r1 প্লাস m2r2, এইটা। তো এই জায়গায় আমি বসিয়ে দিতে পারি কি, সাপোজ m1 প্লাস m2, সেটাকে আমি বলতে পারি ক্যাপিটাল এফ, হুইচ ইজ দ্য টোটাল মাস অফ দ্য সিস্টেম। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, ক্যাপিটাল এ মাস, এইটা। তো সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি কিভাবে, mr ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু f এক্সটার্নাল। এটা একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে? অ্যানাদার আরেকটা ইকুয়েশন কিভাবে পেতে পারি, আমি কি করলাম, এই ইকুয়েশনটাকে m1 দিয়ে ভাগ করে দিলাম, আর এই ইকুয়েশনটাকে m2 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে কি করলাম, R2 থেকে R1 কে, মানে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনকে আমি সাবট্রাক্ট করলাম। তাহলে কি হবে, আমি যদি দেখি এখানে ফিগারটা কিরকম ছিল, এটা অরিজিন ও, এটা ছিল R1, এটা ছিল R2, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তাহলে R2 মাইনাস R1 মানে কি, এইটা, এটাকে R দিলাম, which is রিলেটিভ কোঅর্ডিনেট R2 মাইনাস R1, ঠিক আছে? এটা যদি R2 হয়, এটা যদি R1 হয়, তাহলে এটা কত, এটা সমান হচ্ছে কত, R2 মাইনাস R1, which is the relative coordinate between the two particle, দুটো পার্টিকেলের মধ্যে যে আপেক্ষিক পজিশন ভেক্টরের ডিফারেন্স বা আপেক্ষিক পজিশন ভেক্টর, রিলেটিভ পজিশন ভেক্টর, সেই R রিলেটিভ কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1। তো তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, R ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু, এখন আমরা জানি কি f1 বাই m1 সমান f2 বাই m2, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকছে কি যে f21 বাই m2 মাইনাস f12 বাই m1, এইটা। এবারে আমরা জানি কি মাইনাস অফ f12 সমান কত না, f21, আমরা বলেছি ফ্রম নিউটনস থার্ড ল অফ মোশন f21 ইজ ইকুয়াল টু মাইনাস অফ f12। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি পাবো, f21 কমন নিয়ে নিলে 1 বাই m1 প্লাস 1 বাই m2, অর্থাৎ এই দুটো ইকুয়েশন পাই। অর্থাৎ আফটার সুটেবল কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আমরা কি পেলাম,
একটা টু বডি প্রবলেমকে দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওয়ান বডি প্রবলেমে আমরা কিন্তু রিপ্লেস করতে পারলাম। এগুলো আগে অলরেডি আলোচনা হয়েছে। কি পেলাম না, এরকম একটা ইকুয়েশন পেলাম, এম আর ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল, এটা একটা ইকুয়েশন। আরেকটা কি পেলাম না, আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু আর ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু এফ টু ওয়ান। এরকম একটা ইকুয়েশন পেলাম, মানে এখানে ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু ছিল, সেটা এদিকে গুণ করে দিয়েছি, উল্টো দিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে ইকুয়েশন। অর্থাৎ আমি কি দেখলাম যে একটা টু বডি প্রবলেমকে আমরা এফেক্টিভলি দুটো ওয়ান বডি প্রবলেমে, মানে দুটো পয়েন্ট পার্টিকেলের যেরকম নিউটনস ল হয়, নিউটনস ল অফ মোশন হয়, সেইভাবে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারলাম। তাহলে এবারে আমি যদি দেখি, একটা পেলাম কি সেন্টার অফ মাসের রেসপেক্টে, সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের রেসপেক্টে, আর একটা পেলাম হচ্ছে কি তাদের রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে। তাহলে মনে হচ্ছে কি যে টোটাল মাস পুরো দুটো বডির জায়গায় একটা একটা পয়েন্ট পার্টিকেল নিয়েছি যার মাসটা হচ্ছে ক্যাপিটাল এফ, সেটা অ্যাক্সিলারেট হচ্ছে কিভাবে, তার সেন্টার অফ মাসের রেসপেক্টে অ্যাক্সিলারেট হচ্ছে ডিউ টু দ্য এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, আর তাদের রিলেটিভ কোঅর্ডিনেটের যে এক্সপ্রেশন, সেক্ষেত্রে তারা কি দেখছি না, এই যে মাসটা এটাকে বলা হয় কি রিডিউসড মাস, রিডিউসড মাস নিউ, নিউ ইকুয়ালস টু কত, তা এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। তাদের রিডিউসড মাসটা অ্যাক্সিলারেটেড হচ্ছে তাদের রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র তাদের মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং ফোর্সের জন্য। ঠিক আছে, শুধুমাত্র তাদের মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং ফোর্সের জন্য, এক্সটার্নাল ফোর্সের কোনো ইফেক্ট কিন্তু তাদের রিলেটিভ কোঅর্ডিনেটের উপর নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারছি, একটা টু বডি প্রবলেমকে আমরা ইকুইভ্যালেন্ট দুটো ওয়ান বডি প্রবলেমে আমরা কিন্তু রিপ্লেস করে দিতে পারছি। কিভাবে, একটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের রেসপেক্টে, আর একটা হচ্ছে তাদের রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে। তো আমি এখানে সাইডে লিখে রাখছি এম আর ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল, আর হচ্ছে নিউ আর ডবল ডট দ্যাট ইজ ইকুয়াল টু এফ টু ওয়ান। এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, দুটো ওয়ান বডি প্রবলেমের ইকুইভ্যালেন্ট ইকুয়েশন আমরা পাচ্ছি। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এটা করতাম, কিন্তু ফর অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স ফেলস টু ইন্টারপ্রিট দ্য স্টেবিলিটি কিন্তু ব্যাখ্যা করতে পারে। তাহলে এখন আমরা যদি কোয়ান্টাম অ্যাপ্রোচে যাই, ঠিক আছে, কোয়ান্টাম অ্যাপ্রোচে যদি যাই, যে কোয়ান্টাম অ্যাপ্রোচে যদি ও ডিনামিক্সকে আলোচনা করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, তার শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হবে, আর শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে তার ওয়েভ ফাংশন বার দিলে সেই ওয়েভ ফাংশন গুলো কি হবে না, হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন হবে, এবং করেসপন্ডিং যে আইগেন ভ্যালু, এনার্জি আইগেন ভ্যালু, সেগুলোকেই আমরা বলতে পারি তার করেসপন্ডিং এনার্জি লেভেল। তাহলে আমাদের প্রাইমারি এম হবে কি না, শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট। তো শ্রোডিঞ্জার ইকুয়েশন তো আমরা জানি যে তার একটা টাইম পার্ট থাকে, একটা হচ্ছে শুধুমাত্র স্পেশাল পার্ট থাকে। তাহলে যদি আমরা তার শুধুমাত্র টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করতে পারি, তার সলিউশনটা বার করতে পারি, তাহলে কিন্তু আমি টোটালটা পেয়ে যাই। তার কারণ হচ্ছে কি, কারণ আমরা জানি সাই এক্স টি ইকুয়াল টু সাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি বাই এইচ। তাহলে আমার কাজ হবে শুধুমাত্র এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে কনস্ট্রাক্ট করা। তো সেক্ষেত্রে এখানে দুটো পার্টিকেল আছে, তো একটা এমনি শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয় না, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম গ্রেড স্কোয়ার সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফ্রম ওয়ান বডি সিস্টেম, একটা পার্টিকেলের জন্য। কিন্তু এখানে কি আছে, দুটো পার্টিকেল আছে। তাহলে দুটো পার্টিকেল যদি থাকে, তাহলে দুটো পার্টিকেলের জন্য দুটো আলাদা কোঅর্ডিনেট আছে। তাহলে এই যে গ্রেডিয়েন্টটা আমরা লিখেছি, তাহলে এটা দুটো কোঅর্ডিনেটের জন্য লিখতে হবে। তো সেক্ষেত্রে ফর টু বডি সিস্টেম আমরা ইফেক্টিভ শ্রোডিঞ্জার ইকুয়েশন কি পাবো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম গ্রেড ওয়ান স্কোয়ার সাই, সাইটা কিসের ফাংশন হবে, বোথ আর ওয়ান আর টুর ফাংশন হবে, মাইনাস এখানে এম ওয়ান হবে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম টু গ্রেড টু স্কোয়ার সাই, সেটা হচ্ছে আর ওয়ান আর টুর ফাংশন হবে, প্লাস ভিটাও আর ওয়ান আর টুর ফাংশন, সাই এটাও আর ওয়ান আর টুর ফাংশন, দ্যাট ইজ ইকুয়াল টু ই সাই, সাইটাও কিন্তু আর ওয়ান আর টু ফাংশন। তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। তো দ্যাট ইজ দা শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর এ টু বডি সিস্টেম। মানে হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে তার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এইটা হবে। ঠিক আছে,
তাহলে একটা টু বডি প্রবলেম, তার স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা এইটা। তো এর এই যে ভি আর ওয়ান আর টু, এই যে ভি আর ওয়ান আর টু, এটা কেমন হয় না জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর ওয়ান মাইনাস আর টু, এইটা এটা হচ্ছে গিভিং ফর হাইড্রোজেন লাইক অ্যাটম। তাহলে আমরা এরকম একটা স্ক্রোডিঞ্জার ইকুয়েশন পাবো যেখানে তার ভিটা হচ্ছে এইটা। আচ্ছা এবার বল, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটা সেকেন্ড অর্ডার, শুধু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ একটা আর ওয়ান কোঅর্ডিনেটের রেসপেক্টে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টের স্কোয়ার আছে, আর একটা হচ্ছে কি আর টু কোঅর্ডিনেটের রেসপেক্টে গ্রেডিয়েন্টের স্কোয়ার। তাহলে একে যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে আমরা কি করি না দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে প্রকাশ করে দিই। কিরকম না, সাপোজ আমি যদি বলি যে কোন একটা ফাংশন এক্স ওয়াই দুটোর ফাংশন এফ অফ এক্স ওয়াই, তাকে আমরা লিখে নিই এরকম যে এফ অফ এক্স ওয়াই, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি এক্স 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 অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ওয়াই। দিয়ে আমি দুটো ইকুয়েশন পাই, একটা ইকুয়েশনে শুধুমাত্র এক্স এর ডিপেন্ডেন্স থাকে আর একটা ইকুয়েশনে শুধুমাত্র ওয়াই ডিপেন্ডেন্স থাকে, দিয়ে তাকে আমরা সলভ করে আবার মাল্টিপ্লাই করে দিলে এফ এক্স ওয়াই পেয়ে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেটা হচ্ছে না, তার কারণ এখানে যে ভি এক্স ওয়াইটা আমি নিয়েছি, এই যে ভি এক্স ওয়াই বা ভি আর ওয়ান আর টু আমি নিয়েছি, সেখানে কি আছে ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু। তাহলে এটাকে কিন্তু আমি কিন্তু সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে ডিরেক্টলি কিন্তু দুটো সেপারেট ইকুয়েশনে আমরা লিখতে পারবো না, তার কারণ এখানে আর ওয়ান মাইনাস আর টু আছে। যদি মাল্টিপ্লাই আকারে ছিল, যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্ট সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড করে একে সহজে আমরা কিন্তু সলভ করতে পারি। তো এক্ষেত্রে দেখ এখানে কি আছে ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু, তো তার ফলে আমরা ডিরেক্ট সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করে কিন্তু এভাবে সেপারেট করতে পারবো। তো তার ফলে আমাদের কি করতে হবে না আমাকে সেই আগের মতো ক্লাসিক্যাল মেকানিক্স এর মতো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করতে হবে। কিভাবে না সেখানে যেটা করেছিলাম যে আর ওয়ান আর টু এই দুটো কোঅর্ডিনেট থেকে আমরা কোথায় ট্রান্সফার করেছিলাম না আর অ্যান্ড আর, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট আর রিলেটিভ কোঅর্ডিনেট, এখানেও কিন্তু ব্যাপারটা তাই করতে হবে, ঠিক আছে? তো এবারে প্রথম থ্রি ডাইমেনশনের আলোচনা না করে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ওয়ান ডাইমেনশন নিয়ে আলোচনা করি, তারপর তাকে অ্যানালজি করে আমি 3D তে লিখবো, ঠিক আছে? এই ইকুয়েশনটা যদি ওয়ান ডাইমেনশন হয় তাহলে আমাকে এরকম লিখতে হতো যে মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস এম ওয়ান ডেল টু সাই বাই ডেল এক্স ওয়ান মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস এম টু ডেল টু সাই বাই ডেল এক্স টু, ঠিক আছে? প্লাস ভি যেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টুর ফাংশন সাই ইকুয়াল টু ই সাই এর একটা ইকুয়েশন পাবো। এবার এই এক্স ওয়ান এক্স টু থেকে আমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন কোথায় করবো এক্স এবং ক্যাপিটাল এক্স। স্মল এক্সটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট, ঠিক আছে? যেখানে স্মল এক্স সমান কত না এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর ক্যাপিটাল এক্স সমান কত না ওয়ান বাই এম m1 x1 প্লাস m2 x2, ঠিক আছে? m1 x1 প্লাস m2 x2 যেটা হয় আর কি সেন্টার অফ মাসের ক্ষেত্রে। তো এবারে এইভাবে আমরা কি করব এখানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করব। তাহলে কিভাবে করতে পারি? তাহলে প্রথম আমাকে যেটা করতে হবে যে সাইটা কিসের ফাংশন আছে না x1 x2 এর ফাংশন, এখান থেকে আমি ট্রান্সফার করব সাইটাকে x এবং ক্যাপিটাল এক্স, ঠিক আছে? তাহলে আমাকে যেটা করতে হবে যে ডেল সাই বাই ডেল এক্স ওয়ান, তাহলে আমি কি লিখতে পারি না ডেল সাই বাই ডেল স্মল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স ওয়ান প্লাস ডেল সাই বাই ডেল ক্যাপিটাল এক্স ইন্টু ডেল ক্যাপিটাল এক্স বাই ডেল এক্স ওয়ান, এরকম। এবার হচ্ছে ডেল এক্স বাই ডেল এক্স ওয়ান মানে কত হবে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ডেল সাই বাই ডেল এক্স প্লাস এবার এখানে ডেল এক্স বাই ডেল এক্স ওয়ান করলে কত হবে না স্মল এম ওয়ান বাই ক্যাপিটাল এম ডেল সাই বাই ডেল ক্যাপিটাল এক্স, এরকম ভাব পাচ্ছি আমি, ঠিক আছে? সিমিলারলি আমি যদি করি যে ডেল টু সাই বাই ডেল এক্স ওয়ান টু, তাহলে কি হবে এটাকে আবার করতে হবে কি ডেল সাই বাই ডেল এক্স স্মল এক্স ইন্টু ডেল স্মল এক্স বাই ডেল এক্স ওয়ান, মানে আবার একটা মাইনাস ওয়ান আসবে, তার মানে এরকম আসবে ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস স্মল এম ওয়ান বাই ক্যাপিটাল এম
এটার হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার ইন্টু ডেল টু সাই বাই ডেল ক্যাপিটাল। এইটা সিমিলারলি এটা যদি আমি ডেল টু সাই বাই ডেল এক্স টু স্কোয়ার করতাম তাহলে কি হতো, এখানে শুধু এটা একই থাকতো, এখানে শুধু এম টু বাই এম এর হোল স্কোয়ার হতো, বাকি জিনিসটা কিন্তু একই থাকতো। তো এই ব্যাপারটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, তাহলে কি পাচ্ছি, বা মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ওয়ান, এটাকে আমি লিখতে পারি কত, ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস এটাকে লিখতে পারি কত, এম ওয়ান বাই ক্যাপিটাল এম এর হোল স্কোয়ার অফ ডেল টু সাই বাই ডেল ক্যাপিটাল এক্স টু, এটা একটা মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম টু, এটাকে কি লিখতে পারি, ডেল টু সাই বাই ডেল এক্স টু প্লাস এম টু বাই এম এর হোল স্কোয়ার ডেল টু সাই বাই ডেল ক্যাপিটাল এক্স টু, এইটা ঠিক আছে, প্লাস ভি, ভিটা কি ছিল, ভি ছিল কত, জেড স্কোয়ার বাই ফোর পাই এপসিলন নট আর ওয়ান মাইনাস আর টু, মানে এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে হচ্ছে স্মল এক্স। তো তার মানে আমি দেখতে পাচ্ছি যে ভি এক্স ওয়ান এক্স টু এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস কোঅর্ডিনেটেড ফাংশন নয়, এটা কার ফাংশন না, এটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটেড ফাংশন। তো তার মানে শুধুমাত্র ভি অফ এক্স ইন্টু সাই এক্স ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ই সাই, সাইটা কিন্তু স্মল এক্স ক্যাপিটাল এক্স দুটোরই ফাংশন, ঠিক আছে। তো এবারে এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, এইটা থেকে এইটা যদি কমন নিয়ে নিই, তাহলে এইচ কাট স্কোয়ার বাই টু যদি কমন নিয়ে নিই তাহলে কত, ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু, মানে ওয়ান বাই মিউ, মানে রিডিউসড মাস, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখেছিলাম রিডিউসড মাস, সেই রিডিউসড মাস মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস মিউ, ঠিক আছে, ডেল টু সাই বাই ডেল এক্স টু, এইটা প্লাস প্লাস মানে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই, এখানে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এম ওয়ান একটা কেটে যাবে আর নিচে একটা এম স্কোয়ার থাকবে, তাহলে ওপরে এম ওয়ান প্লাস এম টু বাই এম স্কোয়ার মানে ওয়ান বাই এম, তার মানে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস ক্যাপিটাল এম ডেল টু সাই বাই ডেল ক্যাপিটাল এক্স টু প্লাস ভি অফ স্মল এক্স অনলি সাই ইকুয়াল টু ই সাই, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। তাহলে এখন যদি আমরা দেখি যে ইকুয়েশনটা ইনিশিয়ালি এক্স ওয়ান এবং এক্স টু আকারে ছিল এভাবে, সেটাকে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে আমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে প্রকাশ করে ফেলি। এবার এর ফলে দেখা যাচ্ছে যে পোটেনশিয়ালটা শুধুমাত্র রিলেটিভ কোঅর্ডিনেটের ফাংশন, স্মল এক্স এর ফাংশন। তো এবার যদি আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল করি স্মল এক্স আর ক্যাপিটাল এক্স এর উপরে, তাহলে কিন্তু আমি খুব ইজিলি দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে এদেরকে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। তো এটা ওয়ান ডাইমেনশনের জন্য, থ্রিডি তে কি হবে, থ্রিডি তে আমি অ্যানালজি করে এভাবে লিখতে পারি যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস মিউ গ্র্যাড আর, গ্র্যাড আর মানে কি, রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে গ্রেডিয়েন্ট, গ্র্যাড আর স্কোয়ার অফ সাই, সাইটা কিসের ফাংশন, বোথ আর এবং ক্যাপিটাল আর দুটোরই ফাংশন, তারপর মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস ক্যাপিটাল এম গ্র্যাড আর স্কোয়ার অফ সাই, সেটা হচ্ছে আর আর দুটোর ফাংশন, প্লাস ভি ইট ইজ দ্য ফাংশন অফ আর অনলি সাই আর এবং আর দুটোর ফাংশন ইকুয়াল টু ই সাই, সাইটাও আর এবং আর, ঠিক আছে, এইটা এইটা তাহলে থ্রি ডাইমেনশনে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমি কি করব, যেটা করব ভাবছিলাম যে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড করব, অর্থাৎ এই সাইটা আর এবং আর দুটোর ফাংশন, তো এইটাকে আমি দুটো আলাদা ফাংশনের মাল্টিপ্লিকেশন আকারে আমি লিখতে পারি, কিরকম, একটাকে লিখলাম হচ্ছে সাই আর, সাই আরটা শুধুমাত্র আর এর ফাংশন, আর একটা লিখলাম সাই ক্যাপিটাল আর, সেটা শুধুমাত্র আর এর ফাংশন। এবার আমি একে ওখানে বসিয়ে দিলে কি পাচ্ছি না, মাইনাস গ্যাট স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস মিউ, এখানে থাকবে কত, সাই আর হচ্ছে গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস ক্যাপিটাল এম সাই ক্যাপিটাল আর
সরি সাই রিলেটিভ আর গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর প্লাস ভি, এটা শুধুমাত্র আর এর ফাংশন, এই দুটো থাকবে সাই ইকুয়াল টু ই সাই। এবারে আমরা কি করব, সাই দিয়ে দুদিকে ভাগ করে দেবো, যেটা সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে আমরা করে থাকি। ঠিক আছে, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে ইউজ করবো। তাহলে সাই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হচ্ছে, সাই মানে কত, সাই ক্যাপিটাল আর ইন্টু সাই স্মল আর, মানে সাই ক্যাপিটাল আর কেটে যাচ্ছে। তার মানে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস মিউ ইন্টু 1 বাই সাই আর গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর। ঠিক আছে, তারপর মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস ক্যাপিটাল এম 1 বাই সাই ক্যাপিটাল আর গ্র্যাড স্কোয়ার অফ সাই ক্যাপিটাল আর। ঠিক আছে, প্লাস ভি অফ আর অনলি দ্যাট ইজ ইকুয়াল টু এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা। তো এবারে এই এই দুটোকে আমি কাছাকাছি লিখছি, মানে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস মিউ ইন্টু 1 বাই সাই আর গ্র্যাড আর স্কোয়ার সাই আর প্লাস ভি আর। ঠিক আছে, ইকুয়ালস টু কত না ই মাইনাস ই প্লাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস ক্যাপিটাল এম, এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস ক্যাপিটাল এম ইন্টু 1 বাই সাই আর গ্র্যাড স্কোয়ার অফ সাই আর। তাহলে আমি বাম দিকেরটা যদি দেখি শুধুমাত্র রিলেটিভ কোঅর্ডিনেটের ফাংশন, আর ডান দিকেরটা যদি দেখি সেটা পুরোটাই কিন্তু সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের ফাংশন। এটা পুরোটা রিলেটিভ কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। মানে খানিকটা এরকম যে এদিকটা এফ এক্স এদিকটা জি ওয়াই, অথচ তারা ইকুয়াল, দুটো দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন, এটা এক্স এর ফাংশন, এটা ওয়াই ফাংশন, অথচ তারা ইকুয়াল। এটা কখন হতে পারে, যদি তারা বোথ কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ বোধ আর কনস্ট্যান্ট। তো সেই জন্য এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমি নাম দিলাম সাপোজ ইয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইয়া। তাহলে দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমি পাচ্ছি। একটা ইকুয়েশন কি এইটা, তো এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, যে গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর প্লাস টুয়াইস মিউ বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই আর মাইনাস ভি অফ সাই আর, সরি সাই আর দ্যাট ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, আর একটা ইকুয়েশন কি পাচ্ছি, যে আমি ধরলাম যে ই মাইনাস ই আর দ্যাট ইজ ইকুয়াল টু সাপোজ ই ক্যাপিটাল আর, তার মানে ই ইকুয়ালস টু ই আর প্লাস, এটাকে ধরলাম আর ই মাইনাস ই আর ইকুয়াল টু টোটাল ই ক্যাপিটাল আর। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি না গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর প্লাস টুয়াইস এম ই আর বাই এইচ কাট স্কোয়ার অফ সাই আর দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো ইকুয়েশন আমি পাচ্ছি। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা যেটা প্রথম আর1 আর2 আকারে লিখেছিলাম, তাকে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করলাম, দিয়ে তাকে আমি দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে আমি প্রকাশ করলাম। ঠিক আছে, যেখানে ওপরের ইকুয়েশনটা কি রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে, আর নিচেরটা কি সবসময় সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের রেসপেক্টে। তো যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছিলাম সেখানেও দেখছিলাম যে যেটা রিলেটিভ কোঅর্ডিনেটের যে অ্যাক্সিলারেশন, সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, তাদের মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং ফোর্স, যেটা যেমন কুলম্বিক অ্যাট্রাকশন, তার উপর ডিপেন্ড করে, এক্সটার্নাল ফোর্সের উপর ডিপেন্ড করে। আর যেটা সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের অ্যাক্সিলারেশন যেটা, সেটা কি, সেটা শুধুমাত্র এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে, তাদের যে মিউচুয়ালি ইন্টারঅ্যাক্টিং ফোর্স তার উপর কিন্তু ডিপেন্ড করে না। মানে আমি ধরলাম যে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, তো হাইড্রোজেন অ্যাটমটাকে আমি যদি পার্টিকেল অ্যাক্সিলারেটরে অ্যাক্সিলারেট করি, অর্থাৎ এক্সটার্নালি আমি এফি এক্সটার্নাল ফোর্স দিয়ে অ্যাক্সিলারেট করছি, এর ফলে তাদের যে রিলেটিভ মোশন, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে রিলেটিভ মোশন, সেটার মধ্যে কিন্তু কোন রকম ইনফ্লুয়েন্স আসবে না। অর্থাৎ ইলেকট্রন গুলোর যে পার্টিকুলার এনার্জি লেভেল আছে, বোর রেডিয়াস গুলো আছে, মানে বোর এনার্জি লেভেল যেগুলো আছে, সেগুলো কিন্তু এক্সটার্নাল ফোর্সের জন্য ইফেক্টেড হবে না। তাহলে আমরা যখন হাইড্রোজেন অ্যাটম স্টাডি করতে চাচ্ছি, তার শুধু ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে যাচ্ছি, অর্থাৎ ইলেকট্রনের যে এনার্জি লেভেল, ইলেকট্রন গুলো কোন কোন এনার্জি লেভেলে অরবিট করবে, আমরা কিন্তু সেটাকে ইনভেস্টিগেট করতে যাচ্ছি। পুরো হাইড্রোজেন অ্যাটমটা কিভাবে অ্যাক্সিলারেট হবে, সেটা তার যে ডিনামিক্স, পুরো হাইড্রোজেন অ্যাটমটার যে হাইড্রোজেন অ্যাটমের যে সেন্টার অফ মাস বা পুরো হাইড্রোজেন অ্যাটম, তার ডিনামিক্স যেটা এক্সটার্নাল ফোর্সের জন্য অ্যাক্সিলারেট হচ্ছে,
সেটা নিয়ে কিন্তু আমরা ইন্টারেস্টেড নই। ঠিক আছে, আমরা ইন্টারেস্টেড কি নিয়ে? না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চতুর্দিকে তার ডিনামিক্সটা কেমন। অর্থাৎ আমরা কিন্তু স্টাডি করব এইটা, কারণ এটা এক্সটার্নাল ফোর্সের উপর ডিপেন্ড করবে না। নিচের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে তার সেন্টার অফ মাস কোঅর্ডিনেটেড ডিনামিক্স কে ডিনোট করে, কিন্তু ওপরেরটা যেটা সেটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটেড ডিনামিক্স, হুইচ কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য মিউচুয়াল ইন্টারেক্টিং ফোর্স। অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেক্টিং ফোর্স আছে তার উপর ডিপেন্ড করে। কত পরিমাণ এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স আমি অ্যাপ্লাই করেছি তার উপর কিন্তু এই ইকুয়েশনটা বা এদের ডিনামিক্সটা, সাইয়ারের ডিনামিক্সটা কিন্তু ডিপেন্ড করবে। তাই জন্য আমরা মিউচুয়ালি ইন্টারেক্টিং ফোর্সের ক্ষেত্রে আমরা এইটা স্টাডি করি, রিলেটিভ কোঅর্ডিনেটের যে ডিনামিক্স বা অ্যাক্সিলারেশন সেটা আমরা স্টাডি করি। তাহলে আমার কাজ হবে কি, এই ইকুয়েশনটাকে সলভ করা। ঠিক আছে, তো এখানে এই যে সাই আর, এই সাই আরটা কিসের ফাংশন? আর এর ফাংশন। আর ভেক্টর মানে কি, এর আবার তিনটে করেসপন্ডিং কোঅর্ডিনেট আছে। সাই আর মানে কি, আর থিটা ফাই, তিনটার ফাংশন। তাহলে এগেন এটা কিন্তু একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ এখানে যে গ্র্যাড স্কয়ারটা আমি লিখেছি, এই গ্র্যাড আর স্কয়ার, এই গ্র্যাড স্কয়ারের মধ্যে কিন্তু আর থিটা ফাই তিনটা। ঠিক আছে, তো আমাকে এগেন কি করতে হবে, এখানে সেপারেশন অফ ভেরিয়েবল লাগাতে হবে। তার কারণ এই গ্র্যাড স্কয়ার অপারেটরটা কেমন হয় কেউ বল দেখি। হ্যাঁ, তো সুদীপ, ওই দেখ তো। আচ্ছা, তো কেউ বলতো যে এই গ্র্যাড স্কয়ার অপারেটরটা কেমন হবে? নামটা কি হবে? डेल स्क्वायर डेल डेल एक्स स्क्वायर प्लस डेल स्क्वायर डेल डेल वाई स्क्वायर। না না, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এটা তো আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে বলছি না, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কেমন হবে? এই গ্র্যাড স্কয়ার অপারেটরটা যেটা হয় কত না, 1/r স্কয়ার ডেল ডেল আর অফ আর স্কয়ার ডেল ডেল আর প্লাস 1/r স্কয়ার সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/r স্কয়ার সাইন স্কয়ার থিটা ডেল টু ডেল ফাই। এটা হয়। ঠিক আছে, তাহলে গ্র্যাড স্কয়ার অপারেটরটা এরকম। তো তার মানে এখানে যদি বসিয়ে দিই কি হচ্ছে, 1/r স্কয়ার ডেল ডেল আর অফ আর স্কয়ার ডেল সাই আর বাই ডেল আর, এইটা প্লাস 1/r স্কয়ার সাইন থিটা ডেল থিটা অফ সাইন থিটা ডেল ডেল সাই আর বাই ডেল থিটা প্লাস 1/r স্কয়ার সাইন স্কয়ার থিটা ডেল টু সাই আর by del phi 2, that is plus twice mu by h square r minus b of psi r, that is equal to 0. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। তো এইটা তোরা দেখ যে এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এই যে সাই আরটা, এই সাই আরটা কি, সাই আরটা হচ্ছে আর থিটা ফাই তিনটার ফাংশন। তাহলে একে সলভ করতে গেলে একে আবার সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড লাগাতে হবে। এটাকে আমি ধরে নেব কি, যে রো সেটা শুধুমাত্র আর এর ফাংশন আর ওয়াই সেটা হচ্ছে থিটা ফাই ধরে নেব। তারপর বসিয়ে দিয়ে আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড করে দুটো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাবো। আবার ফার্স্ট যে ইকুয়েশনটা, আর এর যে ইকুয়েশন, সেটাকে বলতে পারি আমরা রেডিয়াল ইকুয়েশন। আর পরের যে ইকুয়েশনটা ওয়াই থিটা ফাই দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ইকুয়েশন। এবার অ্যাঙ্গুলার ইকুয়েশনের মধ্যে আবার দুটো কোঅর্ডিনেট আছে, সেখানে ফার্দার আমাকে কি করতে হবে, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড লাগাতে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, পরের দিন আমরা এখান থেকে এই দুটোর সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করে আমরা একে সলভ করব। ঠিক আছে, আজকে এই অবধি কোনো কোশ্চেন আছে তোদের? हाँ सर देखे जाना वो।
এখানে কিছু না, জাস্ট তোদের ম্যাথমেটিক্যাল মেথড অফ ফিজিক্স একটু স্ট্রং হতে হবে, যে কিভাবে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন হচ্ছে, তারপর তাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড করে কিভাবে বার করছে। তবে এর পরের দিন একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এর পরের দিন আমরা করবো যেটা ইন্ট্রোডাকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এখানে যেহেতু অরবিট করছে ইলেকট্রন, সেক্ষেত্রে একটা অ্যানাদার ডিনামিক্স আমরা এখানে পাবো। অ্যাঙ্গুলার মোশন যেহেতু আছে, তাহলে আমাকে অ্যানাদার একটা কোয়ান্টিটি স্টাডি করতে হবে, সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্ট। ক্লাসিক্যাল মেকানিক্সে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি যে এল ইকুয়াল টু আর ক্রস পি হয়, এল ইকুয়াল টু আর ক্রস পি হয়। এবার কোয়ান্টাম মেকানিক্সের করেসপন্ডিং অপারেটরের ফর্মটা কেমন হয়, এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে বিভিন্ন কম্পোনেন্ট এবং তাদের ফিচার এবং তাদের নিজেদের মধ্যে রিলেশন, বিশেষ করে কমিউটেশন রিলেশন, এগুলো কিন্তু আমরা পরের দিন স্টাডি করবো। আর তার অ্যাপ্লিকেশনটা কোথায় লাগছে, না ফর দ্য সলিউশন অফ দ্য স্ক্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন লাইক হাইড্রোজেন লাইক অ্যাটমের যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, তাকে সলভ করতে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা এক্সট্রা ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা কিন্তু অ্যারাইজ করছে। তো তার জন্য আমাকে আগে এগুলো করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের ফিচার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যখন আমরা হারমোনিক অসিলেটর করছিলাম সেখানে আমরা ল্যাডার অপারেটর ডিফাইন করছিলাম, এনার্জির ল্যাডার অপারেটর। এক্ষেত্রেও কিন্তু আমরা একটা ল্যাডার অপারেটর পাবো, সেটাকে বলা হয় কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ এল জেড, জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার কিন্তু একটা ল্যাডার অপারেটর পাবো। তো পরবর্তী সাবসিকুয়েন্ট যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো হচ্ছে খুব ফান্ডামেন্টাল সিস্টেম ইন কোয়ান্টাম মেকানিক্স, একটা হচ্ছে হারমোনিক অসিলেটর আর একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। প্রথম আমরা এই হাইড্রোজেন অ্যাটমের স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করেছি এইভাবে, মানে বিশেষ করে তার রিলেটিভ কোঅর্ডিনেট যে পার্টটা, অর্থাৎ এইটা যে মাইনাস স্কোয়ার বাই টুয়াইস মিউ গ্র্যাড আর স্কোয়ার অফ সাই আর প্লাস ভি অফ আর সাই আর ইকুয়ালস টু ই সাই আর, এরকম একটা ইকুয়েশন। তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এই গ্র্যাড আর স্কোয়ারের ফর্মটা, ওই যে ল্যাপ্লাসিয়ান অপারেটর, তার ফর্মটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে তাকে আমি স্ক্রোডিঞ্জার ইকুয়েশনকে মানে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড ইউজ করে সলভ করব। তার ফলে একটা সময় গিয়ে দেখা যাবে কি, এর যে সলিউশনটা পলিনোমিয়াল সলিউশন পাচ্ছি। ঠিক আছে, এবং অনেকটা কমপ্লিকেটেড, এই ইকুয়েশন সলভ করা কিন্তু সহজ নয়, এটাকে সলভ করতেই হয়তো আর একটা ক্লাস যাবে। কিন্তু এর যে ডিনামিক্সটাকে আলোচনা করতে গিয়ে আমরা এরকম ডিরেক্ট মেথড ইউজ না করে আমরা কিন্তু এখানেও সেরকম ল্যাডার অপারেটর ডিফাইন করে আমরা এর সলিউশন করতে পারি। সেটা কিন্তু রিলেটিভলি ইন্টারেস্টিং হবে এবং সেটা এতটা লেবরিয়াস হবে না। তো সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অন্যদের আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার বলছি হ্যাঁ কোনো বল। এক কোনো একটা হুম অপারেটর আমরা যে আইগেন ভ্যালু পাই, আবার আগের হুম ক্লাসে যেমন ল্যাডার অপারেটর থেকে আমরা আইগেন ভ্যালু পাইনি, মানে সেটা করলে না, ল্যাডার অপারেটর আইগেন ভ্যালু পাবো না। হ্যাঁ হুম হুম কিন্তু মানে আইগেন ভ্যালু পেলে সেটার মানে সুবিধাটা কি, মানে না, অ্যাকচুয়ালি আমরা যে কোয়ান্টাম মেকানিক্স অপারেটর গুলো ইউজ করছি সেগুলো তো ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং অপারেটর। মানে যেমন পজিশন একটা অবজারভেবল ছিল, তার করেসপন্ডিং অপারেটর আছে। ঠিক আছে, যেমন মোমেন্টাম একটা অবজারভেবল ছিল, তার করেসপন্ডিং অপারেটর আছে। অর্থাৎ যদি সেটা কোনো ফিজিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্সে যদি কোনো সেটা ফিজিক্যালি ভ্যালিড কোয়ান্টিটি হয়, তাহলে তার করেসপন্ডিং অপারেটরটা অবশ্যই কিন্তু আইগেন অপারেটর হবে। ঠিক আছে, আইগেন কথার অর্থ হচ্ছে এক্সাক্ট। কিন্তু এই যে এ প্লাস এ মাইনাস, এ প্লাস মাইনাস, এর করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্স মানে ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু কোনো রকম করেসপন্ডেন্স নেই, কারণ এটা এসছে ওই এক্স আর পির কমিউটেশনের জন্য, মানে নন কমিউটেশনের জন্য, এই এ প্লাস আর এ মাইনাস। তাহলে এ প্লাস এ মাইনাস কিন্তু কোনো, এর কিন্তু ক্লাসিক্যালি কোনো অ্যানালজি নেই, এটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল। কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে এ প্লাস এ মাইনাস হয় না। কেন হয় না? তার কারণ এর কোন, এটা কিন্তু আইগেন অপারেটর নয়, এই এ প্লাস মাইনাস কিন্তু আইগেন অপারেটর নয়, এ অ্যানাদার এ দিয়ে দেয়। যদি সাই এন হয় তাহলে কি হবে, রুট ওভার এন সাই এন প্লাস ওয়ান সাই এন প্লাস ওয়ান হয়ে যাবে, অথবা মাইনাস হলে রুট ওভার এন সাই এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এ প্লাস মাইনাস ল্যাডার অপারেটর যেগুলো আমরা ডিফাইন করছি সেগুলো কিন্তু ফিজিক্যালি ভ্যালিড কোনো অপারেটর নয়। ঠিক আছে, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স এর করেসপন্ডিং অবজারভেবল আমরা পাই না। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আইগেন ভ্যালু পেলে আমার সুবিধাটা কি, আইগেন ভ্যালু আমরা কেন কেন নিতে হচ্ছে, বা আইগেন অপারেটর কেন নিতে হচ্ছে। তার কারণ আমি বলছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি করি, এনসেম্বল এভারেজ করি। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে পজিশনের এভারেজ করবো, এক্স এভারেজ, তাহলে এক্স এভারেজ মানে কত, সাই এক্স সাই। তো এনসেম্বল এভারেজ মানে কি,
যে আমি একটা সিস্টেমের উপর বারবার এভারেজ না করে আমি আইডেন্টিক্যাল অনেকগুলো সিস্টেমকে নিয়ে আসবো, দিয়ে তাদের উপর একবার করে এভারেজ করবো। তা না হলে যেটা হতো কি, এই যে এক্স অপারেটরটা, এই যে এক্স অপারেটর সাইড উপর অপারেট করছি, তার ফলে কি দিচ্ছে, এক্স সাই, মানে এক্সটা হচ্ছে তার আইগেন ভ্যালু। যদি এটা তার আইগেন অপারেটর না হতো তাহলে কি হতো, সাপোজ যে এক্স অফ সাই সমান কি হতো, সাপোজ এক্স অফ সাই প্রাইম হয়ে যেত। তাহলে দ্বিতীয়বার যখন আমি মেজার করতে যাব, তাহলে তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে এনে তাকে মেজার করতে হতো, সেটা পসিবল নয়, ফিজিক্যালি ভ্যালিড নয়। তো আইগেন অপারেটর হওয়ার কারণে, মানে ক্লাসিক্যাল যে অবজারভেবল গুলো তার করেসপন্ডিং অপারেটরটা আইগেন অপারেটর হওয়ার কারণেই আমরা এনসেম্বল এভারেজ স্যাটিসফাই করতে পারছি। যদি এর আইগেন অপারেটর না হতো তাহলে কিন্তু আমরা তার এনসেম্বল এভারেজ স্যাটিসফাই করতে পারতাম না। অর্থাৎ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, যে কোয়ান্টাম মেকানিক্স এর যে প্রাইমারি ম্যাথমেটিক্যাল টুল এক্সপেকটেশন ভ্যালু বের করার সময় যে এনসেম্বল এভারেজ বার করি, সেটা কিন্তু পসিবল হতো না যদি এরা আইগেন অপারেটর না হতো। এরা আইগেন অপারেটর বলেই আমি কিন্তু এদের উপর এনসেম্বল এভারেজ অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, ন্যূনতম পক্ষে এরা আইগেন অপারেটর না হলেও অনেক সময় কি হয়, এই যে সাইটা কি হয় না, এক্স এর আইগেন অপারেটর হয় না, মানে সাইটা এক্স এর আইগেন ফাংশন হয় না, কিন্তু এটা আইগেন ফাংশন নয়। কিন্তু যেটা দেখা যাবে যে সাইকে সাপোজ এভাবে ভেঙে দিচ্ছি, যে এ ফাই ওয়ান প্লাস বি ফাই টু, এই ফাই ওয়ান এবং ফাই টু এরা কিন্তু এক্স এর আইগেন অপারেটর। অর্থাৎ এরকম যে এক্স অফ ফাই ওয়ান, সাপোজ এক্স ওয়ান ফাই ওয়ান, এক্স অফ ফাই টু দ্যাট ইজ ইকুয়াল টু এক্স টু ফাই টু। অর্থাৎ ক্লাসিক্যাল অবজারভেবলের যে করেসপন্ডিং অপারেটর, সেটা ওয়েভ ফাংশন গুলোকে কি হতে হবে, সেই অপারেটরের আইগেন ফাংশন হতে হবে। ন্যূনতম পক্ষে তারা যদি আইগেন ফাংশন নাও হয়, তা এই অপারেটরের আইগেন ফাংশনের লিনিয়ার কম্বিনেশনটা কিন্তু সেই ওয়েভ ফাংশনকে স্যাটিসফাই করবে। তো এই হচ্ছে পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। কেন না, এটা কেন নিতে হয়েছে, টু স্যাটিসফাই দ্য এনসেম্বল এভারেজ। এনসেম্বল এভারেজকে স্যাটিসফাই করার জন্য মিনিমাম পক্ষে এই যে কোয়ান্টাম অপারেটর গুলো আমরা ডিফাইন করবো, যার ক্লাসিক্যাল অ্যানালজি আছে, তার আইগেন ফাংশন গুলো লিনিয়ার কম্বিনেশনকেই তার তার যে আইগেন ফাংশন, ওয়েভ ফাংশনটাকে কি হতে হবে, তার আইগেন ফাংশনের লিনিয়ার কম্বিনেশন আকারে আমাকে পেতে হবে, তবেই এটা এনসেম্বল এভারেজকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। না, ব্যাপারটা বোঝা কিন্তু সহজ নয়, মানে আমি ক্লারিফাই করতে পারলাম কিনা জানি না, তোরা নিজেরা ভাব। আমি হয়তো ফার্দার যদি মনে হয় যে বুঝতে পারছিস না আমাকে বলবি, আমি বলে দেবো, কিন্তু নিজেদের একটু ভাবতে হবে। আমি কেন বললাম যে যদি আমার এক্সটা সাপোজ ফাইভ ওপর অপারেট করলে ফাইভ প্রাইম দিয়ে যাচ্ছে, তার মানে দ্বিতীয়বার যখন আমি মেজার করতে যাবো আমি তো আর ফাইভ পাচ্ছি না, তাহলে ফাইভকে আমাকে কি হতে হবে, এটা যদি আইগেন অপারেটর হয় তাহলে ফাইভটা ফাইভে থেকে যাবে, তাহলে সেকেন্ড টাইম আমি মেজার করতে পারবো। ঠিক আছে, তো ওই জন্য ওয়েভ ফাংশনটা যেন এর আইগেন ফাংশন হয়, আর আইগেন ফাংশন না হলেও চলবে, কিন্তু কি হতে হবে না, লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আইগেন ফাংশন। এই এক্স এর যে আইগেন ফাংশন গুলো ফাই ওয়ান ফাই টু, ন্যূনতম পক্ষে তাদের লিনিয়ার কম্বিনেশন আকারে যেন আমি এদেরকে লিখতে পারি, তবেই কিন্তু এনসেম্বল এভারেজ স্যাটিসফাই হবে, আদারওয়াইজ হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন?